আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র সাংবাদিক, আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাইকে আপনারা অনেকদিন ধরে জানেন, চিনেন, এবং ওনার স্পষ্ট যে বক্তব্য, সেগুলো আমাদের মাঝে মাঝে কিন্তু অনেক ভাবায়, চিন্তা করায়, আমাদেরকে দেশ নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। তো উনি নিয়মিত লেখেন, বিভিন্ন জায়গায় দেখেন এবং কথাও বলেন খুব সরাসরি। আজকে আসাদ ভাইয়ের কাছ থেকে সেরকম প্রত্যাশা নিয়ে আমরা আলোচনায় বসেছি। আসাদ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসাদ ভাই, আপনি সরাসরি সবসময় আমি দেখেছি আপনি খুবই সোচ্চার থাকেন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে, যারা রাষ্ট্রের দায়িত্বে থাকেন তাদের দুর্নীতি, এবং যারা বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন জনগণের পক্ষ থেকে তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা, এগুলো আপনাকে খুব আপনার এই সমস্ত বিষয়ে আপনার সোচ্চার সবসময়। এই মুহূর্তে যে বিভিন্ন বন্দরের যে আপনার যে লিজ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানকে, সেগুলো নিয়েও দেখলাম আপনি লেখালেখি করছেন। এখানে সরকারের ভূমিকা কি, এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমরা প্রায় শুনতে পাচ্ছি। আসলে এই বিষয়গুলো নিয়ে আপনি ওই দিক সংক্ষেপে আমাদের সঙ্গে আরেকবার শেয়ার করতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এটা নিয়ে গত 2-3 দিনেই দুটো তিনটে পোস্ট দিয়েছি। তো এখন তো আলোচিত বিষয় এই ঢাকার কাছে একটা, আর চট্টগ্রামে আরো দুটো বন্দর বিদেশিদের কাছে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট হিসেবে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। আমরা তো বহুদিন থেকেই জানি যে এইসব বন্দরগুলোতে অনেক দুর্নীতি হয়, নানান রকমের ভোগান্তি হয়, ব্যবসা বাণিজ্য ঠিক মতো একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে। এটা তো আমাদের অজানা কিছু নাই। তো এখন প্রশ্নটাও দাঁড়াচ্ছে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এটা নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে। জি। সরকারের যারা ছিল তারা বলছে যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট প্রকাশ করা যায় না, এটা অনেক অসুবিধা আছে। এবং আমাদের আপনাদের এতদিন বলা হতো যে দীর্ঘসূত্রিতা, আমরা কাজ কাম ঠিক মতো করি না। তো দ্রুত করার, আমরা এফিসিয়েন্সি আমাদের প্রুভ করার জন্য আমরা খুব দ্রুত এগুলো করে ফেলেছি। খুব ভালো কথা, আমরা তো সেটাই চাই, আমরা সবাই চাই সেটাই। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনারা যখন ইউনূস সাহেব যখন এই দেশের দায়িত্ব নেন বা ক্ষমতায় আসেন, তখন কিন্তু এগুলার কোনো কোন রকম কোনো এজেন্ডা তাদের ছিল না, বা আমরাও জানতাম না। যে তাদের মূল দায়িত্বটা ছিল যে আপনারা এসে ধ্বংসপ্রাপ্ত আর্থিক খাতকে ঠিক করবেন, দেশের যে দুর্নীতির মানে ছয়লাভ হয়ে গেছে সব জায়গায়, আগের সরকার দুর্নীতি করে করে এই সমস্ত করেছে, তা সেটাকে ঠিক করবেন, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন, এবং নির্বাচন দিকে যাবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার। এইগুলো ছিল আপনাদের মূল দায়িত্বটা। কিন্তু জি। আমরা দেখতে পেলাম যে উনি আসার পর পরে কতগুলো সংস্কার কমিশন করলেন এই সব ব্যাপারে ইয়ে করার জন্য। তার মধ্যে একটা কথা বললেন যে দুর্নীতি তো খুবই আহ, মানে একটা বিপজ্জনক পর্যায়ে গেছে, অর্থাৎ এটাকে লাগাম টানতে হবে। সেই জন্য কি করবেন, আমাদের সরকারে যারা আছে বা ক্ষমতাসীন যারা আছে, সেটা রাজনীতিবিদ হোক, মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ করে সরকারি আমলা না, সরকারি এরা সবাই তাদের সম্পত্তির হিসাব। এবং এই কথাটা আমি বহুবার বলে আসছি, বহুবার। তাতে করে হবে কি, তখন মানুষের মানে সত্যি কথা বলতে কি, দুর্নীতি দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ করে না, বিকজ তাদের সাধারণ মানুষের কোনো অ্যাক্সেসই নাই এই এই সমস্ত বড় বড় জায়গায় যাওয়ার বা কন্ট্রাক্টে যাওয়ার, এইগুলা তাদের তো কোনো অ্যাক্সেস নাই। তো সরকারে যারা আছেন তাদের অ্যাক্সেস আছে, এবং দুর্নীতিগুলো সেখানেই হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমলাতন্ত্রের দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে। এই শেখ হাসিনার আমলে আপনার মনে আছে, ওনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, তিনি ওই যে বেগম পাড়ায় বাড়ি টাড়ি এগুলো নিয়ে তিনি বললেন যে হাইকোর্ট বলল যে এটা ইনভেস্টিগেশন করো, দুদককে বললো যে তোমরা এটা বের করো। তো মোমেন সাহেব তখন, আমার স্পষ্ট মনে আছে, আপনারও মনে থাকার কথা, উনি বললেন যে আমরা আমাদের যে ইনভেস্টিগেশন করেছি সেখানে দেখা গেল যে এই ধরনের অর্থ পাচার যারা করেছে তার মধ্যে 80% হলো সরকারি কর্মকর্তা।
আসিফ ওনার নিজের বক্তব্য এটা। তখন হাইকোর্ট তাকে বললো যে যেহেতু তুমি অলরেডি লিস্ট বের করেছো, তুমি এটা হাইকোর্টে জমা দিবা। দুদককেও বললো যে তোমরা এটা জমা দিবা। কিন্তু হাইকোর্টের নির্দেশ মানা হইল না। কেন মানা হইল না এটা তো আমরা সবাই জানি। তার কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে যে না, আমার সব লোকজন ধরা পড়বে, এসব চুপ করে থাকবে এগুলো নিয়ে। আমার একটা বিশ্বাস ছিল, আশা ছিল যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই যেহেতু জিনিসটা প্রিপেয়ার্ড, তাদের কাছে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা তারা প্রকাশ করবে, কিন্তু করলো না। আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার দেখেন তো। দুর্নীতি আর ওই যে প্রধান উপদেষ্টা নিজের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমরা সমস্ত, আমি সহ সবাই আমরা সম্পত্তির হিসাব দিব। তারপরে মোখলেসুর রহমান বলে এক দুর্বৃত্ত ছিল, ওই যে কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, তাকে নিয়ে অনেক কেচ্ছা কাহিনী বের হলো। কেউ দিল না। দিল না কেন? ইউনূস সাহেব নিজেই দিল। তো ফলে দুর্নীতির যে আমাদের লাগাম টানতে চেয়েছিলাম সেটা আর হলো না। এই কারণে এখন যে তারা যে বলছে যে আমরা দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য চিটাগং পোর্ট গুলাকে আমরা দিয়ে দিব, বা পানগাঁওয়ের যে ইয়েটা আছে পোর্ট গুলোকে আমরা দিয়ে দিব, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্নটা একটাই, আমি সেটা লিখেছি, যে আপনি বিদেশিদের কাছে দিলেন, এটা দেওয়ার পর কি দুর্নীতি দেশ থেকে চলে যাবে? মানে বন্দরে আর কোনো দুর্নীতি হবে না? এটার গ্যারান্টিটা কি? আর আপনারা কারা? আপনারা আসছেন, আপনাদেরকে আমরা চিনতাম না। এই যে কি আশিক চৌধুরী, লুৎফে, খলিল, জলিল, এরা এরা কোথা থেকে আসছে? এদেরকে গত 25-30 বছরে কাল কেউ জানে? তাদেরকে চিনে কেউ? এখন আপনি বলছেন অত্যন্ত মেধাবী এরা, খুবই ভালো কথা, বিদেশে লেখাপড়া করছে, ইংরেজি বলে, সুটটাই পরে। এখন আমাদের তো কোনো মেধা নেই, বুঝলেন না? তো আমার কাছে মনে হয় যে এই মেধাবী লোকগুলো আসলে এত বছর ধরে দেশটার জন্য কি করেছে, এটা তো আমাদের একটা জানার আগ্রহ থাকে। এখন এরা করে কি, যখনই কোনো এই মানে দেশে কোনো সংঘাতের সৃষ্টি হয় বা অস্বস্তিকর অবস্থা হয়, তোরা ওখান থেকে ওই বসন্তের কোকিলের মতো ওরা প্যারাশুট দিয়ে নেমে এসে বলে যে দেখো, আমি তো ফার্স্ট হয়েছিলাম, আমি অমুক জায়গায় চাকরি করছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম, আমাকে কেন নিবান, আমি তো পিএইচডি করছি। তো ভাই, আমাদের এখন দরকার হলো কি সত্যি কথা বলতে কি। আর এরা যে এই যে বন্দরগুলা দেবে, আমরা তো বারবার বলছি যে বন্দরে নানান রকমের সমস্যা আছে, আমরা সবাই জানি সেটা। কিন্তু কল্লোল মোস্তফা বলে একজন গবেষক আছেন অর্থনীতি বিষয়ক, সে খুবই মানে ক্রেডিবল একটা লোক। সে বলল যে, তার একটা লেখা পড়লাম কয়েকদিন আগে, প্রথম আলোতে প্রায় লেখেন উনি। তিনি বললেন যে আমাদের বন্দরগুলো অনেক উন্নতি করেছে, তারা লাভ করছে আর কি। এখন হঠাৎ করে আবার মাসুল বাড়ানো হলো। তার তার বক্তব্য অনুযায়ী কেন বাড়ানো হলো, যে সামনে যে ডিপি ওয়ার্ল্ডরা আসবে, যাতে করে তারা বাড়ালে আবার অনেক হইচই হতো এটা নিয়ে, এটাকে জাস্টিফাই করার জন্য, যাতে তারা আরো বেশি লাভ করতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে, এই জন্য করা হয়েছে। আচ্ছা, এখন অন্য কেউ হলে হয়তো আমি এটা গুরুত্ব দিতাম না, যেহেতু সে অত্যন্ত ডিলিজেন্ট একদম গবেষক এইসব ব্যাপারে, উনি সব। আর তারপরে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগুলো সাইন হয়ে যাচ্ছে। তো এত তাড়াহুড়া কেন? আপনি যেখানে মূল সংস্কার গুলো করলেন না, আপনি দুর্নীতির ব্যাপারে কোনো কিছু করলেন না, আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কিছু করলেন না, তারপরে আর্থিক খাত যদিও কিছুটা ইয়েছে, আবার সেখানে নানান খেলাপি ঋণ বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে, দারিদ্র বেড়েছে। তো আপনার তো কোনো সাফল্য নেই কোথাও, আপনি এইখানে সাফল্য দেখাচ্ছেন। আর প্রশ্নটা মানুষের মনে, আপনার তো এখন আপনি যে কাজকর্মগুলো করেছেন এই পর্যন্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আপনি নিজের এবং গ্রামীণ ব্যাংক আর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ছাড়া আপনি তো দেশের স্বার্থ কোনো কিছু দেখেননি। আপনি যাচ্ছেন 2 দিন পর পর বিদেশে চলে যাচ্ছেন, যে দেশে এত সমস্যা, সেই দেশের যে চিফ এক্সিকিউটিভ বা প্রধান উপদেষ্টা, সে প্রতি মাসে একবার করে বিদেশ যেতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে এটা? তো আপনি এত সময় একটা কোথায় একটা দেখলাম, উনি টোটাল এই পর্যন্ত প্রায় 80 দিন, মানে 2 মাস 20 দিন উনি বিদেশে কাটিয়েছেন। তো দেশের যখন এত সমস্যা, তখন তো আপনার উচিত ছিল সবকিছু ফেলে দিয়ে আগে আমি দেশটাকে মানে ঠিক করি। আজকে প্রথম আলো তো দেখলাম ওই আর্থিক খাতের এই অব্যবস্থা নিয়ে, মানে ভয়াবহ একটা অবস্থার মধ্যে উনি দেশকে ফেলে চলে যাচ্ছেন।
আগামী সরকার যারা আসবে আমি জানি না তারা কি করবে, কিভাবে এটাকে ট্যাকেল করবে। তো আপনি যদি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হতেন, আপনি যদি সৎ মানুষ হতেন, তাহলে কি আপনি এতবার বিদেশে যে, এবং যেটা 99% হলো কোনো দ্বিপাক্ষিক সফর ছিল, আপনি এত কোটি 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 টাকা খরচা করলেন এগুলো, এগুলা কার টাকা? এগুলো তো আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা। আপনি আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, তাহলে আপনি কি 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দেন প্রতি মাসে, প্রতি রাতে? প্রতি রাতে 10 লক্ষ টাকা। তারপরে সেখানে খলিলুর রহমানকে নিয়ে গেছে লন্ডনে, তার কি কাজ আমরা জানলাম না। সেখানকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা, তার পিছনে খরচ করছে উনি তো করছেন ওই ওই আপনার বৈঠকের যে আপনার যৌথ ঘোষণাটা, ওটা তো হ্যাঁ, খলিলুর রহমান সাহেব পড়েছেন, হয়তো এই হ্যাঁ। জন্য নিয়ে গেছেন। তো সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেখানে আভ্যন্তরীণ ব্যাপারে কি হলো আমি তো বুঝলাম না। তাকে কেন এটা ফোকাস করতে হলো, তাকে কেন দিতে হলো, এটাও বুঝলাম না। আর তার পিছনে আপনি প্রতি রাতে খরচা করলেন 8 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া। তো আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, এরা যদি, যাদের কথা বলতেছি, এরা যদি দেশপ্রেমিক হতো, তারা বলতো, আর এই উপদেষ্টারা সহ, এরা কিন্তু সবাই তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা কেউ গরিব না। তারা এসে বলতো যে আমার আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে দেশটাকে আহ, মানে ঠিক করার, দেশের জন্য সেবা করার। আমরা এখানে কোনো বেতন ভাতা সুযোগ সুবিধা কিচ্ছু নিব না, আমরা দেশের সেবা করতে আসছি এবং করে আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে এই দেশ সেবার নামে তারা সব নিজেদের সেবা করতেছে। তারা 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলে থাকবে, তারা বিজনেস ক্লাসে ট্রাভেল করবে। আর এই যে খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী, এরা জীবনে কোনোদিন কোনোদিন তাদের, এখন তারা ক্রেডেন্সিয়াল, তাদের সিভি বের করতেছে যে কোথায় কোথায় কত বড় লেখাপড়া করছে। ভাই, আমরা তো বুঝলাম যে আপনারা অনেক মেধাবী লোক, আপনারা পিএইচডি করছেন, আপনারা সুন্দর ইংরেজি বলেন, মুখ বাঁকা করে ইংরেজি বলেন, খুব ভালো। ভাই, আমাদের তো এরকম দরকার নাই, আমাদের দরকার হলো দেশপ্রেম প্লাস মিডিওক্রিটি, হলেই আমাদের দেশটা ভালোভাবে চলবে। অ্যাটলিস্ট আচ্ছা, এই একটা দেশ। কথা, এই খলিলুর রহমানের যে আপনি মানে সমালোচনা করছেন, খলিলুর রহমান তো কিছুদিন আগেও তো শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর উনি তো অজিত দোভালের সঙ্গে মিটিং করে আসলেন। এখানে আসলে উনি কি করলেন? এখানে কি কিছু আপনি জানতে পেরেছেন? অজিত দোভালের সঙ্গে, হ্যাঁ, সেটাই আমি বলছি যে ওখানে এখন, অর্জনটা কি হবে? আচ্ছা, ওই সেটাও আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম এটা, যে এখন অজিত দোভাল তো তাকে ডাকে নাই, তার নিজের, সে সে গেছিল একটা মানে বহুপাক্ষিক একটা মাল্টিল্যাটারাল ফোরামে, ওই যে রিজিওনাল, যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে আর কি, এটার নামও আমরা জানতাম না। এটা যে এতদিন ধরে চলতেছে এটারও কারো কোনো হদিশ ছিল না। তো এইগুলো হঠাৎ করে দেখবেন যে, এবং এমন ভাবে ফলো করে এগুলাকে, হ্যাঁ। তো অজিত দোভালরা কি বলেছে, আমার তাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় কনসার্ন হলো, আপনি ইন্ডিয়া বিরোধী কোনো কাজ আপনাদের মানে মাটি থেকে করবেন কিনা। যেমন আগে আমরা দেখেছি এরশাদের সময়, খালেদা জিয়ার সময়, ওই যে উলফা টুলফা এগুলা ছিল, নর্থ ইস্টে যত প্রবলেম ছিল এগুলো, তারা তাদের মেন কনসার্ন হলো সেটা, প্লাস তাদের ব্যবসা বাণিজ্য আছে। তো হাসিনার সময় তো এগুলা করতে পারতো না, হাসিনা এগুলা সব বের করে দিছিল, তো ব্যবসা বাণিজ্য। তো এখন স্বাভাবিকভাবে সেটা কমে যাওয়াতে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নানান রকমের দহরম বহরম করছে। ভালো কথা, সেটাও আপনি করতেই পারেন একটা স্বাধীন দেশে। কিন্তু ইন্ডিয়ান যারা পলিসি মেকার, তারা তো ওইটাই চিন্তা করে যে তুমি আবার এই পাকিস্তান হয়ে আইএসআই দিয়ে তুমি আবার আমাদের নর্থ ইস্টে কোনো গন্ডগোল লাগাবা কিনা। আমি জানি না তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, তবে আমি অনুমান করি আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায়, যে এটা তারা তাকে বলেছে যে তোমরা যদি এই ধরনের কাজ কাজ করো, এবং আমাদের কাছে খবর আছে যে তোমরা করছো, এটা নাকি আমি একটা কোনো একটা জায়গায় পত্রিকায় দেখলাম অথবা ইউটিউবে দেখলাম, যে তাকে নাকি স্পষ্ট ভাবে বলা হয়েছে এই কথা, যে আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা আবার অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিজে জড়িয়েছো অন্যদের সাথে মিলিয়ে। তো এটা তো আমরা টলারেট করবো না। তো এখন এখান থেকে বলা হলো যে হাসিনাকে ফেরত আনার জন্য তারা ওখানে সে আলোচনা করছে। ভাই, এটা কি বলবো বলেন? হাসিনাকে, সে খলিল সাহেব গেল আর হাসিনাকে ফেরত দিয়ে দিল। হাসিনা তাদের জন্য একটা ট্রাম্প কার্ড, কেমন? তো স্বাভাবিকভাবে তারা তো তাদের স্বার্থটা চিন্তা করবে, তারা তো বাংলাদেশের স্বার্থ চিন্তা করবে। তো এই জন্যই না, আমি বলছিলাম। আমার কথা হলো কি,
যে ধরেন ওনাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দেখা করলেন, মিটিং করলেন, এবং সেখান থেকে আমরা কি পেলাম এই সংক্রান্ত কোন রকম প্রেস নোট অথবা কোন রকম ব্রিফিং কি আপনি শুনেছেন, দেখেছেন? না, এদিকে আমাদের শুনেছি। জানার অধিকার নাই? আমরা কি জানতে চাইতে পারি না? না না, অ্যাবসলুটলি আছে। এবং এইটাই আমি কয়দিন আগে লিখলাম যে আচ্ছা, এর এত বড় একটা মানে এমন ভাবে বললো যে উনি একদিন আগেই চলে যাচ্ছেন ওখানে, এটা সেটা, মানে ভাবলাম যে কি না কি হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। কিন্তু দেখেন, ইন্ডিয়ান মিডিয়া সেটা রিপোর্ট করেছে। আমি 3টা পত্রিকায় দেখলাম, এবং তারা সব বাংলাদেশ হাই কমিশনের প্রেস রিলিজের বেসিসে রিপোর্ট। মানে তাদের কাছে, ইন্ডিয়ানদের কাছে এটার কোনো গুরুত্বই ছিল। তারা যে দ্বিপাক্ষিক মিটিংটা করলো খলিল সাহেব আর অজিত দোভাল সাহেব, এটা ইন্ডিয়ান মিডিয়া তো কোনো কিছু, তাদের তাদের যদি ইন্ডিয়ান মিডিয়ার কাছে এটা এত ইম্পর্টেন্ট হতো, তাহলে ওদের যে স্পোক্স পার্সন আছে, ইন্ডিয়ান স্পোক্স পার্সন, সে একটা বিবৃতি দিত, সে কোনো বিবৃতি দেয়। প্লাস ইন্ডিয়ান জার্নালিস্টরাও এটাকে বের করার চেষ্টা করে নাই যে কি হয়েছে, বিকজ তাদের কাছে এটা গুরুত্বহীন, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের তো উচিত ছিল যে ভাই, আপনি যে ওই 5 স্টার হোটেলে যে থাকছেন, বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, আপনি তো আমাদের টাকা খরচা করতেছেন। তো আমাদের তো জানার রাইট আছে এটা, যে আপনি এই টাকাগুলো যে খরচা করলেন, আপনার প্রাপ্তিটা কি ওখানে? সেখানে কোনো কিছু নাই। আর খালি বলবে যে খলিল সাহেবের সাংঘাতিক, মানে সারা দুনিয়া ব্যাপী ওনাকে নিয়ে নাচানাচি শুরু। আমেরিকানরা কি, সেদিন এক প্রফেসর লেকচার দেখলাম, আমেরিকান মানে এস্টাবলিশমেন্ট, মানে তাদের স্টেট ডিপার্টমেন্ট, তাদের সিআই এর ইন্টেলিজেন্স যত আছে, সব খলিল সাহেবকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ইউক্রেন টিউক্রেন গাজা টাজা সব বাদ গেছে, সব খলিল সাহেবকে নিয়ে ব্যস্ত। সে যা বলতেছে ওইটাই হচ্ছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা, মানে আমাদেরকে পাইছেটা কি এরা? আমরা হয়তো লেখাপড়া জানি না, আমাদের কোন বিদেশি ডিগ্রি নাই, ভাই আমাদের তো অ্যাটলিস্ট আমরা তো কিছুটা জ্ঞান বুদ্ধি না হইলে আমরা এই ধরনের কাজ, মানে এতদিন ধরে এই সাংবাদিকতা কেমনে করতেছি? তো কি বলবেন এটা? এনিওয়ে, তো এইটাই হলো যেমন কষ্টের কথা। আমি এই কথাটা বলে শেষ করব, যে জি, ইউনূস জি, সাহেব সমস্ত কিছু বাদ দিয়ে যদি দুর্নীতির ব্যাপারটা, বিশেষ করে তাদের সম্পত্তির হিসাব দেওয়া, আর যদি একটা কাজ করতো যে দুর্নীতি করলে যেই করুক সে শাস্তি পাবে, তাহলে দেখবেন ওই চিটাগং পোর্টের যে সব দুর্নীতি হচ্ছে ওরাও সব মানে ধরা পড়ে যেত, এবং তাদেরও বলতে হচ্ছে তুমিও সম্পত্তির হিসাব দিবা। তো যেহেতু আপনি এগুলা করতে পারলেন না, এবং আপনার করার কোনো ইচ্ছাও নাই, সেটা তো আমরা 15 মাসে দেখলাম। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এগুলা চলতে থাকবে। আর আপনি বলবেন যে দেশের স্বার্থে আমরা এগুলো, এখন দেশের স্বার্থ স্বার্থ আপনি কিভাবে রক্ষা করতেছেন এটা তো আমাদের জানা দরকার। আপনি গোপনে গোপনে তড়িঘড়ি করে সবকিছু করবেন, আর এটাতে তো সন্দেহ হবেই। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আরশাদ মাহমুদের বিশ্লেষণ। এটা নিয়ে আমি আর নিজে বাড়তি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।